ক্লাস 6 এ তোমাদের আমাদের যে পরিবেশ, অতীত ঐতিহ্য, তোমাদের অতীত ঐতিহ্য ইতিহাসের যে বই, তো সেই অতীত ঐতিহ্য থেকে সেকেন্ড টার্মের জন্য যে নির্ধারিত সিলেবাস, সেই সেকেন্ড টার্মের জন্য নির্ধারিত সিলেবাসের উপর আমরা ক্লাস শুরু হবে এবার অনলাইনে। তো যে টপিকগুলো আছে সেকেন্ড টার্মে, সেটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, দ্বিতীয় পর্যায়ে আনুমানিক খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ পর্যন্ত। তারপরে 5 নম্বর চ্যাপ্টারে আছে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ, এখানে রাষ্ট্র ব্যবস্থা, ধর্মের বিবর্তন উত্তর ভারতে। আর আছে সাম্রাজ্য বিস্তার, মানে 6ষ্ঠ অধ্যায় সাম্রাজ্য বিস্তার ও শাসন, এটা হচ্ছে আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় 7ম শতকের প্রথম ভাগ। তো এইগুলো কত নম্বর পাতাতে আছে তোমাদের বইতে সেটাও এখানে দেওয়া আছে। আমরা প্রথম থেকেই শুরু করি। প্রথম 4র্থ অধ্যায় 44 নম্বর পেজে আছে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারা, দ্বিতীয় পর্যায়ে আমরা শুরু করব। মানে প্রথম পর্যায় হয়েছে তোমার হরপ্পা সভ্যতা, মেহেরগড় সভ্যতা, এগুলো হচ্ছে প্রথম পর্যায় হয়েছে। দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে হরপ্পা সভ্যতার পতনের ঠিক পর, খ্রিস্টের জন্মের আগে 1500 বছর আগে, মানে খ্রিস্টপূর্ব 1500 থেকে 600 অব্দ পর্যন্ত। এইখানে এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে আমরা যে সভ্যতার কথা জানতে পারি, সেই সভ্যতাটি হচ্ছে বৈদিক সভ্যতা। তো এই বৈদিক সভ্যতা যারা প্রতিষ্ঠা করেছিল, তো তাদেরকে বলা হয় আর্য। অনেকে মনে করেন যে আর্য হচ্ছে কোনো নির্দিষ্ট কিছু, ধরো মানুষের নাম, কোনো জাতির নাম, এরকম কিছু হয়তো হবে, কিন্তু আসলে আর্য কিন্তু কোনো জাতির নাম নয়। আর্য হচ্ছে একটি ভাষার নাম, একটি ভাষা গোষ্ঠীর মানুষ। সেই ভাষা গোষ্ঠীর মানুষেরা মধ্যে একটি গোষ্ঠী ভারতবর্ষে এসেছিল, তারা এখানে ওই সভ্যতা গড়ে তুলেছিল। তো সেই ভাষা গোষ্ঠীটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। এখন প্রশ্ন হতে পারে যে ভাষা গোষ্ঠী বলতে আসলে কি বোঝায়, আমরা ভাষা গোষ্ঠী বলতে কি বুঝবো না। ভাষা গোষ্ঠী বলতে আমরা ধরো কখনো কখনো যদি একই দেখি, যে একই দেখতে বা একই জায়গা থেকে দুই ভাই, ধরো যে স্বপন তপন, তাহলে আমরা মনে করি কি না, এই যে নামের যে মিল, এটা দেখে আমরা বুঝতে পারি তোমরা কি দুই ভাই, এটা আমরা বলি। তো এরকম কিছু কিছু বৈশিষ্ট্য দেখে, তার ভাষার টান দেখে অনেক সময় আমরা বলি কি, আচ্ছা তোমার বাড়ি কি মুর্শিদাবাদ, তোমার বাড়ি কি বাঁকুড়া, তোমার বাড়ি কি মেদিনীপুর, কারণ কি ওই এলাকার ভাষার একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। তো সেইটা দেখে আমরা ভাষাটা শুনে, কানে শুনেই মনে হয় যেন উনি হয়তো ওই এলাকার লোক হতে পারেন। তো সেই জন্য এই যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে যে ভাষাগুলো আছে, সেই ভাষার যে অর্থ, সেই অর্থগুলো প্রায় এক। তো সেই অর্থগুলো দেখে আমরা ওই গোষ্ঠীর অন্তর্গত এটা মনে করতে পারি। যেমন ধরো এই যে সংস্কৃত থেকে যে বাংলা ভাষার উৎপত্তি বলা হয়, কিছুটা হলো, সম্পূর্ণ নয়। তো বাংলার মা সংস্কৃততে মাতো, আর ইংরেজিতে মাদার। দেখো মা, মাতো, মাদার, মানে এখানে অনেকটা কিছুটা একটা মিল পাওয়া যাচ্ছে। তারপর হচ্ছে এরকমই পিতৃ বা ভাতৃ, এই শব্দগুলোর মধ্যে মিল রয়েছে। তো এই সমস্ত বিচার বিশ্লেষণ করে এই ভাষা গোষ্ঠীগুলোকে নির্ধারণ করা হয়। তো ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারেরই একটি ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। তো সেই ভাষায় যারা কথা বলতেন, সেই ভাষার কথা বলা মানুষজন এখানে একটি সভ্যতা গড়ে তুলেছিলেন। সেই সভ্যতাটির নাম হচ্ছে আর্য সভ্যতা বা বৈদিক সভ্যতা। সময়কাল তোমরা জানলে যে ওই খ্রিস্টপূর্ব 1500 থেকে মোটামুটি 600। এই বৈদিক সভ্যতা মূলত হচ্ছে বৈদিক সাহিত্যকে কেন্দ্র করে হয়েছে। বৈদিক সাহিত্য এর একটি পার্ট হচ্ছে যে আগে রচনা হয়েছে, তারপরে বাকি পার্ট হচ্ছে পরে রচনা হয়েছে। তাই প্রথম দিকে যেটি রচনা হয়েছে সেটিকে বলা হয় ঋগ্বেদ। বেদ কি না, বৈদিক সাহিত্যকে আমরা ওই 4টি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে সংহিতা, একটি ব্রাহ্মণ, একটি আরণ্যক, একটি উপনিষদ। এই সংহিতার আবার 4টি ভাগ। সংহিতার 4টি ভাগ মানে 4টি বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই 4টি বেদের মধ্যে ঋগ্বেদ প্রথম রচিত হয়েছিল। তো এই ঋগ্বেদের যে সময়কাল, যে সময় ঋগ্বেদ রচিত হয়েছে বা ঋগ্বেদ থেকে যে সময়কালের কথা আমরা জানতে পারছি, সেই সময়টিকে বলা হচ্ছে যে বৈদিক যুগ, মানে আদি বৈদিক যুগ। আর তার পরবর্তীকালে যে সাহিত্যগুলো রচিত হয়েছে, তোমার ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, তো সেইগুলো হচ্ছে যে পরবর্তী বৈদিক যুগে সেগুলো রচিত হয়েছে।
তাহলে বৈদিক সাহিত্যেরও দুটো পার্ট, একটা হচ্ছে যে আদি বৈদিক সাহিত্য, একটা হচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্য। আর যুগটাও ঠিক তাই, আদি বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ। তাহলে এরকম আমরা কেন ভাগ করছি না, কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে এরকম আমরা ভাগ করছি, যে দেখা যাবে যে আমরা যে যে বিষয়গুলো আলোচনা করবো এই সভ্যতার, সেই সভ্যতার আদি বৈদিক যুগে হয়তো কিছু জিনিস ছিল না, সেটি পরবর্তী বৈদিক যুগে আমরা দেখতে পাচ্ছি, বা হয়তো আদি বৈদিক যুগে কিছু জিনিস ছিল যেটি পরবর্তী বৈদিক যুগে সেটি আর থাকছে না। এই যে চেঞ্জেস আসছে, মানে সভ্যতার বৈশিষ্ট্যগুলোর একটা পরিবর্তন ঘটছে, এই পরিবর্তনের নিরিখে আমরা এইটিকে দুটি ভাগে ভাগ করছি। আর তার প্রধান সোর্স হিসেবে আমরা ঋগ্বেদকে রাখছি, মানে সংহিতার মধ্যে প্রথম যে সংহিতা ঋগ সংহিতা, সেই ঋগ্বেদকে আমরা রাখছি। তাহলে এখান থেকে আমরা জানলাম যে বৈদিক সাহিত্য চারটি ভাগে ভাগ হলেও মানে যুগের নিরিখে, সভ্যতার ব্যাখ্যার নিরিখে আমরা এটাকে দুটি ভাগে ভাগ করতে পারছি। একটি হচ্ছে আদি বৈদিক সাহিত্য, একটি পরবর্তী বৈদিক সাহিত্য। সভ্যতাটিকেও আমরা দুটি পার্টে ভাগ করছি, একটি হচ্ছে আদি বৈদিক যুগ আর একটি হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। এই যে সভ্যতার কথা আমরা জানছি কোথা থেকে না, বিভিন্ন যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে আমরা জানতে পেরেছি এই সভ্যতার বিভিন্ন দিকের কথা। মানে বৈদিক সাহিত্য তো আছে, সাহিত্য ছাড়াও আরো প্রত্নতাত্ত্বিক বিভিন্ন নিদর্শন থেকে জানা যায়। তো এই যুগের যে মানুষ, এই যুগের মানুষেরা তারা এই যে বললাম আদি বৈদিক যুগ আর পরবর্তী বৈদিক যুগ, আদি বৈদিক যুগে কিন্তু মানুষ তামা আর ব্রোঞ্জ এই দুটি ধাতুর ব্যবহার করত, তারা কিন্তু লোহার ব্যবহার প্রথম দিকে জানতো না। তাহলে আদি বৈদিক যুগে লোহার ব্যবহার মানুষ জানতো না। লোহার ব্যবহার কখন জানলো মানুষ? লোহার ব্যবহার জানলো পরবর্তী বৈদিক যুগে, মানে ঋগ্বেদ রচনার শেষের দিকে অথবা রচনা হয়ে যাওয়ার পর পরবর্তী বৈদিক যুগে, তখন কিন্তু এই সভ্যতার লোকেরা তারা লোহার ব্যবহার জানলো। ঘোড়া, তোমরা জেনেছো যে হরপ্পা সভ্যতার মানুষেরা কিন্তু ঘোড়ার ব্যবহার জানতো না। এই হরপ্পা সভ্যতায় ঘোড়ার প্রচলন ছিল না, এটি বৈদিক সভ্যতাতেই এই পশুটির মানে আমরা নিদর্শন পাই। এছাড়া হচ্ছে যে এই যে সভ্যতা, এই সভ্যতার যে ধরন ছিল, সেই সভ্যতার ধরন হচ্ছে গ্রামীণ সভ্যতা। হরপ্পা সভ্যতায় তোমরা দেখেছো নাগরিক সভ্যতা, মানে সেখানে পাকা ইটের পোড়া ইটের বাড়ি, চওড়া রাস্তা, তারপর আলো বাতাস চলাচলের মতো বড় বড় দরজা জানালা, প্রণালী ব্যবস্থা। এই বৈদিক যুগে যে সময়ের কথা আমরা এখন আলোচনা করছি, এই সময়ে কিন্তু গ্রামীণ সভ্যতার নিদর্শন পাওয়া গেছে। এবং এই গ্রামীণ সভ্যতার যে নিদর্শন, সেই গ্রামীণ সভ্যতার নিদর্শন এখানে কিন্তু এরকম কোনো পাকা বাড়ি বা এই ধরনের কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়নি। তো এখানে যে সভ্যতাগুলি পাওয়া গেছে, বললাম যে ধাতুর ব্যবহার, এরা প্রথম দিকে তামা আর ব্রোঞ্জ, তারপরে হচ্ছে লোহার ব্যবহার তারা জানলো। এরা নতুন যে পশুর ব্যবহার করতে শিখলো, সেটা হচ্ছে ঘোড়ার ব্যবহার করতে শিখলো। এই যুগে কিছু মাটির পাত্র বানানো হতো, সেই পাত্রগুলোর রং ছিল ধূসর বর্ণের, সেই জন্য এই ধূসর মৃত্তিকা বা চিত্রিত মৃত্তিকার সময়কাল এটিকে বলা হয়। মানে এই পাত্রগুলি যেখানে যেখানে পাওয়া গেছে, মনে করা হয় যে সেই জায়গাতে হয়তো এরকম কোনো সভ্যতা গড়ে উঠেছিল। এই যে গ্রামীণ সভ্যতা মানে এখন আমরা যে গ্রাম বুঝি সেরকম কিন্তু নয়। সেখানে গ্রাম বোঝাতে একটি পরিবার মানে একককে বোঝানো হতো, যে কাঠামো, সেই রাজনৈতিক কাঠামোর একটি একককে বোঝানো হতো। সর্বনিম্ন স্তরে ছিল পরিবার, সেই পরিবারের প্রধান ছিলেন পিতা। পিতাকে কেন্দ্র করে একটি পরিবার গড়ে উঠতো, কয়েকটি পরিবার মিলে গড়ে উঠতো একটি গ্রাম, কয়েকটি গ্রাম মিলে গড়ে উঠতো বিষ, কয়েকটি বিষ মিলে গড়ে উঠতো একটি জন। এই যে প্রথমে পরিবারের প্রধান, তারপর হচ্ছে একটি গ্রামের প্রধান, এইভাবে আস্তে আস্তে এই যে গোষ্ঠীর আকার সেটি কিন্তু অনেক বড় হতে থাকে, এবং যিনি নেতা তিনি পরবর্তীকালে এরকম রাজা হিসেবে পরিচিত হন। এই রাজারও আবার নানান রকমের বিবর্তন দেখা যায়। রাজার বিবর্তন, প্রথম দিকে ওই বিশের মানে কয়েকটি গ্রাম মিলেই যিনি প্রধান আর কি, তাকে বিশপতি বলা হতো, তো তাকেই কখনো কখনো ওই রাজার সমতুল বলে মনে করা হতো। আবার কখনো কখনো রাজা গোপতি হিসেবেও পরিচিত ছিলেন। গোপতি মানে তোমরা জানো যে সেই সময় হচ্ছে যে গো সম্পদ, মানে গরুই ছিল মানুষ কতটা ধনী এসব বোঝানো হতো, মানে অর্থ সম্পদ। তখন ওই লুট করা হতো, তখন তো টাকা পয়সা ছিল না, তখন সম্পদ বলতে গো সম্পদ, তো সেই গো সম্পদ লুট করা হতো। এই প্রচুর যে গো সম্পদের যিনি অধিপতি আর কি, গোপতি বলা হতো প্রথম দিকে। তার পরবর্তীকালে যে মানুষের উপর দখল বা অধিকার পেল যখন রাজারা, তারা হয়ে গেলেন তখন নরপতি। নর মানে হচ্ছে মানুষদের পতি বা প্রভু। নরপতির পরে তারপরে হয়ে গেলেন ভূপতি।
কিন্তু এইগুলো হচ্ছে যে আদি বৈদিক যুগে ছিল না। আদি বৈদিক যুগে এরকম বড় বড় ওই নরপতি ভূপতি এরকমের উদ্ভব ঘটেনি, তখন হচ্ছে 20পতি পর্যন্ত ছিল। তার পরবর্তীকালে যখন যত চেঞ্জ হয়েছে, বৈদিক যুগের যত অগ্রগতি ঘটেছে পরবর্তী বৈদিক যুগে, তখন কিন্তু এই নরপতি ভূপতি, আবার কখনো কখনো মহীপতি, ভূ মানে হচ্ছে জমি, জমির মালিক, মানে তিনি বললাম যে প্রথম দিকে মানুষের উপর অধিকার আর জমির উপর অধিকার তারা পায়নি, তো সেই জন্য পরবর্তীকালে যখন তারা জমির উপর এবং মানুষের উপর অধিকার পেল রাজারা, তখন তারা হয়ে গেলেন ভূপতি, এবং যখন বিস্তীর্ণ এলাকা, অনেক বড় এলাকার মানুষের এবং ওই জমির উপর অধিকার তারা অর্জন করলেন, তখন তারা উপাধি নিলেন মহীপতি। তাহলে ভূপতি থেকে হয়ে গেলেন তারা মহীপতি। এর আগে নরপতি ছিলেন, নরপতি মানে মানুষের উপর যখন তারা অধিকার লাভ করলেন। তো রাজা যে এলাকাটি শাসন করতেন তাকেই, সেই এলাকাটিকে বলা হতো রাজ্য। পরবর্তী বৈদিক যুগে আবার বিভিন্ন যে উপজাতি এবং গোষ্ঠীর নামে নানান রকম অঞ্চল ছিল, যেমন কুরু, পাঞ্চাল, এই সমস্ত অঞ্চল, সেগুলো হচ্ছে কোনো না কোনো গোষ্ঠী বা উপজাতির নাম অনুসারে সেগুলো এসেছিল। এবার রাজা যাদের শাসন করতেন তাদের কি বলা হতো? রাজা যাদের শাসন করতেন তারা হচ্ছেন প্রজা। তাহলে রাজা যে অঞ্চলে শাসন করতেন সেখানে যারা বাসিন্দা, সেই বাসিন্দারাই হচ্ছেন তার প্রজা। প্রজা যদি না থাকে তাহলে রাজার শাসন চলবে না। কারণ কি না, প্রজাদের কাছ থেকে কর আদায় করবেন তিনি, প্রজাদের যে জমি, প্রজাদের উপর অধিকার এবং প্রজাদের জমির উপর অধিকার, যে বলা হতো যে এটা সবটাই হচ্ছে রাজার জমি, সেই জন্য রাজাকে কর দিতে হতো। এরপর বৈদিক যুগে দেখো অর্থনীতি কেমন ছিল। বৈদিক যুগের যে অর্থনৈতিক চিত্র সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে বৈদিক যুগে মূলত কৃষি এবং পশুপালন, কৃষি আর পশুপালনের কথাই হচ্ছে যে জানা যায়। কৃষির তুলনায় পশুপালনের কথা বেশি জানা যায়। উৎপন্ন শস্যের মধ্যে জব ছিল প্রধান। আর প্রথম দিকে মানে আদি বৈদিক যুগে গম এবং ধান উৎপাদন হতো কিনা সেটা বলা যায় না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এগুলো উৎপাদন হতো। এছাড়া কৃষি পশুপালনের পাশাপাশি হচ্ছে যে কারিগরি শিল্পের চল ছিল। কারিগরি শিল্পের চল অবশ্য পরবর্তী বৈদিক যুগে বেড়েছে, আদি বৈদিক যুগে কম ছিল। যদি এরকম তোমাদের ওই তুলনা করতে বলা হয় যে আদি বৈদিক যুগের সাথে পরবর্তী বৈদিক যুগের তুলনা করো, তাহলে কিন্তু এই যে ফারাকগুলো তোমরা লক্ষ্য করছো সেগুলোকেই কিন্তু এই তুলনাতে লিখতে হবে, যে এই আদি বৈদিক যুগে এগুলো ছিল না, পরবর্তী বৈদিক যুগে এগুলো হয়েছে। আদি বৈদিক যুগে ধাতুর কথা জেনেছো। তারপর আদি বৈদিক যুগে যে কারিগরি শিল্প সেটা কম ছিল, পরবর্তী বৈদিক যুগে বেশি হয়েছে। আদি বৈদিক যুগে তোমার গম ধান চাষ হতো কিনা তা জানা যায় না, কিন্তু পরবর্তী বৈদিক যুগে গম ধান চাষ হয়। এছাড়া হচ্ছে ঋগ্বেদে একটি নতুন শিল্পের কথা জানা যায়, সেটা হচ্ছে চামড়া শিল্প। চামড়া দিয়ে থলি, তারপর ঘোড়ার লাগাম, এগুলো সব তৈরি করা হতো। আর ভেড়ার লোম থেকে পোশাক বানানোর কথা আছে ঋগ্বেদে, তার মানে এগুলো হচ্ছে আদি বৈদিক যুগে এই শিল্পগুলো ছিল। কাপড় যে বোনা হতো সেখানে টানা ও পোড়েন দু রকমের সুতো কাপড় এই বোনায় ব্যবহার করা হতো। সোনার গয়না তৈরি শিল্পের কথা জানা যায় বৈদিক যুগ থেকে। এছাড়া পরবর্তী যে বৈদিক যুগ, সে পরবর্তী বৈদিক যুগে কিন্তু মানে আদি বৈদিক যুগে পশুপালন ছিল প্রধান, আর পরবর্তী বৈদিক যুগে কৃষিকাজ কিন্তু তখন পাকাপাকি ভাবে শুরু হয়ে গেল, এবং ওই জবের পাশাপাশি গম ধান বললাম সেগুলো সব শুরু হলো। এছাড়া এই যে ধাতুর ব্যবহার, প্রথম আদি বৈদিক যুগে ধাতুর ব্যবহার কি করতো না, তামার ব্রোঞ্জ। পরবর্তী বৈদিক যুগে কিন্তু এই লোহার ব্যবহার মানুষ এবার শিখে গেল। লোহার ব্যবহার শেখার ফলে কি হলো না, কৃষিকাজ, যেটা কৃষিকাজে এতদিন পর্যন্ত ওই তামার বা ব্রোঞ্জের যে কৃষি সরঞ্জাম সেগুলো তো আসলে নরম ধাতু, তো সেগুলোর থেকেও যখন লোহার ব্যবহার শুরু হলো তখন এই কৃষিকাজে যেমন বিপ্লব ঘটলো, তার পাশাপাশি হচ্ছে যে যুদ্ধক্ষেত্রে এবার ওই যে পরবর্তী বৈদিক যুগে তোমরা দেখলে যে ভূপতি মহীপতি এই সমস্ত উপাধি ধারণ করছে, এমনকি বড় বড় যুদ্ধ হতো। তো সেই যুদ্ধগুলোতে যে অস্ত্র শস্ত্র, সেক্ষেত্রেও কিন্তু লোহা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পরবর্তী বৈদিক যুগে আরো কিছু পেশার কথা জানা যায়, কিছু জীবিকা। কুমোরের পেশা ছিল, কামার, জেলে, রাখাল, চিকিৎসক, এই সমস্ত পেশার কথা জানা যায়। তাছাড়া আদি বৈদিক যুগেও ছিল, পরবর্তী বৈদিক যুগে গয়না শিল্প, অস্ত্র শস্ত্র যারা তৈরি করত সেই সমস্ত শিল্পী কারিগর, কাপড় তৈরির শিল্প, এগুলোও কিন্তু চালু ছিল। আদি বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের বিশেষ চল ছিল না, সেখানে মূলত পশুপালন ছিল অর্থনীতির প্রধান ভিত্তি, আর ওই কিছু শিল্প, চর্ম শিল্পের কথা বা বয়ন শিল্পের কথা তোমরা শুনলে। পরবর্তী বৈদিক যুগেও কিন্তু ব্যবসা বাণিজ্যের চল ছিল, সেটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু সমুদ্র বাণিজ্য ছিল কিনা তা জানা যায় না। মানে সমুদ্রে বড় বড় বাণিজ্য, অন্য কোনো দেশে গিয়ে বাণিজ্য হয়েছে কিনা সেরকম, যেমন হরপ্পা যুগে ছিল, সমুদ্র বাণিজ্যের কথা জানা যায়।
এছাড়া এখানকার অর্থনীতির আরেকটি দিক ছিল খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বিনিময় প্রথা। অর্থাৎ মানুষ যে লেনদেন করত, মানে একটি জিনিসের পরিবর্তে আর একটা জিনিস, এটাকে বলা হয় তো বিনিময় প্রথা। এখন যেমন আমরা টাকার বিনিময়ে কিছু নিই, তখন হচ্ছে কি জিনিসের বিনিময়ে করা হতো। তখন সেরকম কোনো ওই মুদ্রা চালু ছিল না। নিস্ক আর শতমান মানে দুটি মুদ্রার নাম পাওয়া যায়, কিন্তু সেগুলো আসলে ছিল স্বর্ণখণ্ড। মানে সেগুলো আদতেও কোনো মুদ্রা ছিল কিনা সেটা একদম সঠিকভাবে কিন্তু জানা যায় না যে ওগুলো মুদ্রায় ছিল। অনেকে বলেন যে ওগুলো হচ্ছে যে স্বর্ণখণ্ড। যাই হোক, ওগুলো বিনিময় প্রথার মাধ্যমে কখনো কখনো ব্যবহার করা হতো। এরপর যেটা আমরা দেখবো যে বৈদিক সাহিত্য থেকে এই সময় সমাজের কথা কি জানা যায়। মানে অর্থনীতির কথা আমরা জানলাম, সমাজের আমি বলেছি যে সমাজের মূল একক ছিলেন পরিবার, আর সেই পরিবারের প্রধান ছিলেন কে না পিতা। সেই সময় সমাজে চতুর্বর্ণ প্রথা ছিল। এই চতুর্বর্ণ প্রথাটিকে বলা হচ্ছে বর্ণাশ্রম প্রথা। চতুর্বর্ণ প্রথা কি? চারটি বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই চারটি বর্ণে বিভক্ত ছিল গোটা সমাজ। আদি যে বৈদিক যুগ অর্থাৎ ঋগ বৈদিক যুগ, সেই যুগে কিন্তু সমাজে সামাজিক ভেদাভেদ ছিল, কিন্তু সেটা বর্ণ প্রথা দিয়ে বিচার করা হতো না। পরবর্তী বৈদিক যুগ যখন এসছে তখন কিন্তু এই বর্ণ প্রথা অনেক কড়াকড়ি হয়, সেখানে জাতিভেদ প্রথা চালু হয়ে যায়। তো ঋগ্বেদের যুগে এমন পরিবারের কথাও নাকি জানা যায় যে যেখানে একই পরিবারে বাবা চিকিৎসক, মা শস্য পেশায় করতেন এবং তাদের ছেলে ছিলেন কবি। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এই কঠোরতা আরো বৃদ্ধি পায়। এরকম কিন্তু এই উদারতা পরবর্তী বৈদিক যুগে আর দেখা যায়নি। ঋগ্বেদের শেষ দিকে বর্ণাশ্রম প্রথা বলতে বর্ণে শব্দের ব্যবহার দেখা যায়, কিন্তু পরবর্তী বৈদিক যুগে বললাম যে বর্ণ প্রথা তারা জাঁকিয়ে বসতে শুরু করে, জাতপাত প্রথা, জাতিভেদ প্রথা আরো কঠোর হয়ে পড়ে। আর এই যুগেই পরবর্তী বৈদিক যুগে ব্রাহ্মণদের ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পায়। এই যে চতুর্বর্ণ সমাজে চারটি বর্ণের মানুষেরা তারা যে যে কাজ করতেন, ব্রাহ্মণরা করতেন পুজো পাঠ, যজ্ঞ, বেদ পাঠ এইসব, আর ক্ষত্রিয়রা করতেন কি? যুদ্ধ, সম্পদ লুট, এই সমস্ত বা শাসন করা। পরবর্তীকালে রাজারা সব ক্ষত্রিয় হতেন, রাজা হতেন। বৈশ্যদের কাজ কি ছিল? বৈশ্যদের কাজ ছিল ওই কৃষি, বাণিজ্য, বিভিন্ন কারিগরি শিল্প। আর শূদ্রদের কাজ ছিল তিনটি বর্ণের সেবা করা। তো মূলত এই যুদ্ধবন্দী যারা হেরে যেত আর কি, সেই যুদ্ধবন্দী দাসেরাই মূলত শূদ্র ছিল, এবং তাদের কাজ ছিল, তারা সমাজের একদম সর্বনিম্ন স্তরে অবস্থান ছিল তাদের। তারা এই তিনটি শ্রেণীর শুধুমাত্র সেবা করত। পরবর্তী বৈদিক যুগে যাগযজ্ঞের যে জটিলতা, সেই জটিলতা অনেক বেড়ে যায়। ব্রাহ্মণদের ক্ষমতা বেড়ে যায়, যেটি আদি বৈদিক যুগে যে উদারতার কথা বললাম, যে উদারতা ছিল, সেই উদারতা হ্রাস পায় পরবর্তী বৈদিক যুগে। আর ব্রাহ্মণদের ঠিক পরেই ছিল সমাজে ক্ষত্রিয়রা। তো সমাজে ব্রাহ্মণদের পাশাপাশি ক্ষত্রিয়দেরও ক্ষমতা বেড়ে গেছিল। আর ক্ষত্রিয়রা যেহেতু রাজা হতেন, তো সেই জন্য ক্ষত্রিয়রাও কিন্তু এই ব্রাহ্মণদের শ্রেষ্ঠ বলে ঘোষণা করতেন। ব্রাহ্মণরাও ঘোষণা করেছিল, সেটিকে মান্যতা দিয়েছিলেন এই ক্ষত্রিয়রা। পরবর্তী বৈদিক যুগে বৈশ্য আর শূদ্রদের অবস্থা আস্তে আস্তে খারাপ হতে থাকে, কারণ ক্ষত্রিয় আর ব্রাহ্মণ এই দুজন মোটামুটি ওই শাসন পরিচালনায় অংশগ্রহণ করার, একে অপরের প্রতি যে সহানুভূতি বলো কি কৃতজ্ঞতা বলো, তার বশবর্তী হয়ে কি হয়েছে না ব্রাহ্মণদের প্রাধান্য। আর ব্রাহ্মণরাও মেনে নিয়েছিল যে ক্ষত্রিয়রা রাজা হবে, আর ক্ষত্রিয়রা ব্রাহ্মণদের এই প্রাধান্যটিকে মেনে নিয়েছিল এবং মান্যতাও দিয়েছিল। সমাজে আরেকটি বিষয় যদি আলোচনা না করা হয় তাহলে সমাজের বিষয় অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে নারীদের অবস্থান। যে কোনো সমাজে নারীরা কেমন অবস্থায় থাকে, তাদের কেমন সম্মান থাকে, তারা কেমন তাদের যোগ্যতা থাকে, তাদেরকে সমাজ কেমন চোখে দেখে, তার উপর নির্ভর করে সেই সমাজের কতটা উন্নত। আদি বৈদিক যুগের যে নারীরা, তারা কিন্তু শিক্ষা লাভের অধিকার পেতেন, তারা সমিতির বৈঠকে যোগ দিতেন। সমিতি কি না সেই সময় আদি বৈদিক যুগে বা পরবর্তী বৈদিক যুগেও ছিল, সভা এবং সমিতি নামক দুটি সংগঠন, তারা ওই রাজার ক্ষমতাকে পরিচালনা করতেন। সভা ছিল বয়স্ক ব্যক্তিদের নিয়ে গঠিত, আর সমিতি হচ্ছে যে জনসাধারণকে নিয়ে গঠিত। তো এরা কি করতো? রাজাকে পরামর্শ দিত শাসন কার্য পরিচালনার ব্যাপারে। তো সমিতির বৈঠকে নারীরা যোগ দিতেন, যুদ্ধে তারা অংশগ্রহণ করতেন, আর যজ্ঞেও অংশগ্রহণ করতেন। তার মানে যথেষ্ট সম্মান ছিল। কিন্তু এই সময় বাল্য বিবাহ ছিল না। তো তাহলে আদি বৈদিক যুগে নারীদের যথেষ্ট সম্মান ছিলেন, তারা পুরুষদের মতো প্রায় সমস্ত জায়গাতেই মানে অংশগ্রহণ করার তারা সুযোগ পেতেন। তো এটা কিন্তু কম কথা নয়। এছাড়া পরবর্তী বৈদিক যুগে তাদের অবস্থা খারাপ হয়েছিল। পরবর্তী বৈদিক যুগে নারী জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত।
মানে বারবার দেখো প্রত্যেকটা জিনিস, আমি প্রথমে বলেছি যে আদি বৈদিক যুগের সাথে পরবর্তী বৈদিক যুগের কিছু ফারাক হচ্ছে, কিছু নতুন জিনিস পরবর্তী বৈদিক যুগে হচ্ছে, ভালো জিনিস, কিন্তু আবার এই যে সামাজিক ক্ষেত্রে কিন্তু অবনতিও ঘটছে, বর্ণশ্রম প্রথার ক্ষেত্রেই বলো আর এই নারীদের অধিকারের ক্ষেত্রে, সেখানে কিন্তু পরবর্তী বৈদিক যুগে যুদ্ধে বা সমিতির কাজে আর মেয়েদের যোগ দিতে দেওয়া হতো না। এই ছিল মেয়েদের অবস্থান আদি বৈদিক যুগে এবং পরবর্তী বৈদিক যুগে। আর সমাজের ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে মানুষের বিনোদনের যে বিষয়গুলি, সেই বিনোদনের মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে খেলা। তো বৈদিক যুগে পাশা খেলা ছিল খুব জনপ্রিয়, সভা এবং সমিতির অনুষ্ঠানে সেখানে পাশা খেলা হতো। এছাড়া রথ দৌড় হতো, ঘোড় দৌড় হতো, সেগুলো দেখতে মানুষ ভিড় করতো। এখন যেমন মেলা হয়, নানান রকমের মেলাতে মানুষ ভিড় করে, তো তখনকার বিনোদনের ওগুলোই ছিল প্রধান মাধ্যম। গান বাজনা হতো বৈদিক সমাজে। সেই যুগে খাদ্যশস্য প্রধান, মানুষ যে খেত আর কি, সেই খাদ্যশস্যের মধ্যে জব, গম, ধান এগুলো ছিল প্রধান। আর আদি বৈদিক সমাজে নানান রকম মাংস খাওয়ারও কিন্তু প্রচলনও ছিল। তাহলে এটা হলো সামাজিক বিষয়। এবার হচ্ছে বৈদিক সমাজে শিক্ষা কেমন ছিল। বৈদিক যুগে মানে শিক্ষার তখন কি বিদ্যালয় ছিল নাকি অন্য কোনো ভাবে শিক্ষা দেওয়া হতো, তো সেই বিষয়গুলি কি কি ছিল। বৈদিক যুগে আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা পাই সেখানে হচ্ছে যে কোনো বিদ্যালয়, কোনো ট্র্যাডিশনাল যে শিক্ষা প্রতিষ্ঠান, সেরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমরা পাই না। মূলত গুরুর গৃহে গিয়ে, মানে কোনো একজন গুরু তার বাড়িতে শিষ্যরা যেতেন সেখানে শিক্ষা লাভ করতে। সেখানে যাওয়ার পরে তাদের উপনয়ন হতো, সেই উপনয়নের মধ্যে দিয়ে গুরু সেই শিষ্যকে বরণ করে নিতেন এবং গুরুর বাড়িতে থেকেই শিক্ষা লাভ করতে হতো। তো সেই গুরুর বাড়িতে পড়াশোনার পাশাপাশি গুরুর যে কাজকর্ম, সেই কাজকর্ম তাকে করে দিতে হতো। তাছাড়া হচ্ছে ছাত্রদের খাওয়া থাকা দায়িত্ব ছিল গুরুর উপরে। বৈদিক যুগে ছাত্ররা তাদের যে মৌখিকভাবে শিক্ষা দেওয়া হতো, মানে লিখিত কিছু ছিল না, মৌখিক শিক্ষা মানে হচ্ছে যে তারা গুরুর কাছ থেকে কিছু শিখতো, আর শেখার পরে শুনতো, শোনার পর সেগুলো মুখস্থ করতো, মুখস্থ করে পরবর্তীকালে সেগুলোই আবার তাদেরকে বলতে হতো। এই ছিল শিক্ষার মূল বিষয়। তাহলে আজকে তোমাদের যা বিষয় আলোচনা হলো সেটা হচ্ছে যে বৈদিক সভ্যতার ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার কি, বৈদিক সভ্যতা সাহিত্য বলতে কি বোঝায়, ধাতুর ব্যবহার বা হচ্ছে যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শন সেগুলো কি, বৈদিক যুগের রাজনীতি, বৈদিক যুগের অর্থনীতি, বৈদিক যুগের সমাজ এবং বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থা। তাহলে অধ্যায়টি গোটা পুরো কমপ্লিট হয়েছে। তোমরা অধ্যায়টি আরেকবার ভালো করে পড়বে, ভালো করে পড়ার পরে অনুশীলনী প্রশ্নগুলো উত্তর করার চেষ্টা করবে।